আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী কলেজের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। সমাজকর্ম বিষয়ের ক্লাসের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। আশা করি সকল শিক্ষার্থী তোমরা ভালো আছো। সকলকে সুপ্রভাত জানিয়ে এবং স্বাগতম জানিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করছি। আমাদের দ্বিতীয় অধ্যায়, তোমরা জানো যে আমাদের আলোচ্য বিষয় ইংল্যান্ডের দরিদ্র আইন। আমরা একটু তোমাদের আগের ক্লাসের বিষয়টাতে একটু দৃষ্টি আকর্ষণ করছি। গত ক্লাসে আমরা কোন বিষয়টি আলোচনা করেছিলাম? গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম দরিদ্র আইনের ধারণা। একটু যদি তোমরা মনে করো, দরিদ্র আইনের ধারণাতে আমরা কি দেখেছিলাম? যে দরিদ্র আইন হচ্ছে দরিদ্রদের জন্য প্রণীত যে আইন, সেই আইনকেই মূলত বলা হয় দরিদ্র আইন। সমাজকর্মের ইতিহাসে দরিদ্র আইন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। মূলত আমরা গত ক্লাসের আমাদের যে আলোচনা ছিল, সেখানে ইংল্যান্ডের দরিদ্রদের জন্য যে গৃহীত পদক্ষেপগুলো ছিল, এই বিষয়গুলোকে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এই বিষয়ের মধ্যে আমরা বলেছিলাম যে প্রাথমিক দরিদ্র আইনসমূহ আর মূল প্রভাব বিস্তারকারী দরিদ্র আইনসমূহ। প্রাথমিক দরিদ্র আইনসমূহ একেবারে শুরু থেকে, অর্থাৎ 1349 সাল থেকে 1601 সালের পূর্ব পর্যন্ত, অর্থাৎ 1597 সাল পর্যন্ত যে আইনগুলো প্রণীত হয়েছিল, এই আইনগুলোকে বলা হয়েছিল প্রাথমিক দরিদ্র আইন। আর মূল প্রভাব বিস্তারকারী আইন বলা হয়েছিল 1601 সাল থেকে পরবর্তী পর্যায় পর্যন্ত যে আইনগুলো প্রণয়ন করা হয়েছিল, সেগুলো হচ্ছে মূল প্রভাব বিস্তারকারী আইন। তাহলে আমরা একটু আগের ক্লাসের রিভিশন বা একটু মনে করে দেখি আমরা কি কি সেখানে আলোচনা করেছিলাম। আমরা প্রাথমিক আইনসমূহের মধ্যে আমরা দেখেছিলাম যে প্রথম যে দরিদ্র আইনটি প্রণীত হয়েছিল, আমরা কয়ের একে যেটা বলছি যে রাজা তৃতীয় এডওয়ার্ড 1349 সালে শ্রমিক আইন নামে প্রথম দরিদ্রদের জন্য একটা আইন প্রণয়ন করেন। এই আইনটি প্রথম শ্রমিকদের জন্য করা হয়েছিল, কিন্তু মূলত এটা দরিদ্রদের জন্যই প্রণীত একটা আইন ছিল। আমরা কয়ের খতে বলছি রাজা অষ্টম হেনরি প্রণীত আইন, যেটা 1531 সাল এবং 1536 সালে আইনটি প্রণীত হয়েছিল। পরবর্তীতে আর্টিফিশিয়ার্স আইন 1562 এবং 1563, এই দুইটি আইন প্রণীত হয়। আর চারের কয় যেটা বলছি, সেটা হচ্ছে 1572 সালে রানী এলিজাবেথ কর্তৃক প্রণীত প্রথম দরিদ্র আইন। আমাদের আজকের আলোচনা 1601 সালের দরিদ্র আইন, কিন্তু এর সাথে সাথে মনে রাখা দরকার যে রানী প্রথম এলিজাবেথ 1572 সালে তিনি প্রথম একটি আইন প্রণয়ন করেন। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের বলেই রেখেছিলাম যে এখান থেকেও কিন্তু এমসিকিউ এর প্রশ্ন বা সিকিউ এর প্রশ্ন, কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে যে রানী প্রথম এলিজাবেথ প্রথম কত সালে দরিদ্রদের জন্য আইন প্রণয়ন করেন। তাহলে সেই উত্তরটি হবে কি? 1572 সালে দরিদ্র আইন। এছাড়াও কিন্তু রানী এলিজাবেথের সময় 1576 সালের সংশোধনাগার আইন এবং 1597 সালের দরিদ্র আইন, এই দুটি আইনও তিনি প্রণয়ন করেন। আরো আইন ছিল বা আরো আইনে আমরা যাব, কিন্তু মূলত 1601 সালের আগে পর্যন্ত একটু তোমরা খেয়াল করলে বা লক্ষ্য করলে দেখতে পাবে চারের ক, চারের ক4, ক5 এবং ক6, এই তিনটি আইন 1601 সালের আগে বা 1601 সালের পূর্বে রানী এলিজাবেথ কর্তৃক
প্রণীত দরিদ্রদের জন্য আইন। মূলত এই আইনগুলোকে বলা হচ্ছে প্রাথমিক দরিদ্র আইন। তাহলে আমরা এই যে রানী এলিজাবেথ 1572 সাল, 1576 সাল এবং 1597 সাল এই আইনগুলো প্রণয়ন করলেন, এবং আমরা বলছি কি যে এর পরেও কিন্তু রানী আরো কিছু আইন প্রণয়ন করেন। তাহলে আমরা আমাদের আজকের আলোচনায় আমরা মূল যে প্রভাব বিস্তারকারী আইন অর্থাৎ 1601 সাল এবং তার পরবর্তী যে আইন, এই আইনগুলো আমরা ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা 1601 সালের দরিদ্র আইন অথবা এটিকে বলা হয় এলিজাবেথীয় দরিদ্র আইন। তোমাদের আমরা গত ক্লাসেই বলেছিলাম যে এটি ইংল্যান্ডের দরিদ্র আইন প্রণয়নের ক্ষেত্রে 43তম প্রয়াস। অর্থাৎ আমরা আগের স্লাইডটিতে যেটা দেখছি যে 1597 সাল পর্যন্ত কিন্তু ইংল্যান্ডে 42টি দরিদ্রদের জন্য আইন প্রণয়ন হয়েছিল, কিন্তু সেই 42টি আইন আমরা আনছি না। তোমাদের মনে রাখার সুবিধার্থে উল্লেখযোগ্য যে 8টি আইন প্রণীত হয়েছিল সেই 8টি আইন কিন্তু এখানে আমরা নিয়ে এসেছি। আমরা পরের দেখছি কি যে 1601 সালে রানী এলিজাবেথ কর্তৃক প্রণীত দরিদ্র আইন। তাহলে বোঝা যাচ্ছে যে রানী এলিজাবেথ কিন্তু দরিদ্র আইন প্রণয়নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাহলে রানী এলিজাবেথের সম্পর্কে আমরা একটু ধারণা নিয়েই নিই যে কে রানী এলিজাবেথ বা কি তার পরিচয়। তাহলে কিন্তু আমাদের কাছে আরো একটু বিষয়টি স্বচ্ছ হবে বা পরিষ্কার হবে। রানী প্রথম এলিজাবেথ 1533 সালের 7 সেপ্টেম্বর ইংল্যান্ডের প্লাসেন্টিয়া প্রাসাদে, যে প্রাসাদটি গ্রিনিজে অবস্থিত, এখানে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন রাজা অষ্টম হেনরি। তোমরা এর আগে আমরা রাজা অষ্টম হেনরি সম্পর্কে কিন্তু আমরা দেখেছি। সেটা হচ্ছে এই যে আমরা কয়ের 2-এ যেটা বলছি, রাজা অষ্টম হেনরি প্রণীত 1531 এবং 1536 সালের দরিদ্র আইন। এই রাজা অষ্টম হেনরির মেয়ে বা কন্যা কিন্তু রানী এলিজাবেথ। তিনি সালের 17 নভেম্বর থেকে 24 মার্চ 1603 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। রানী এলিজাবেথ তিনি অবিবাহিত ছিলেন, যে কারণে ইতিহাসে তিনি ভার্জিন কুইন নামেও কিন্তু পরিচিত। এছাড়াও তার আরো দুটি কি বলা যায় উপাধি বা খেতাব ছিল। সেটা হচ্ছে গ্লোরিয়ানা, অথবা বলা হতো গড কুইন বেস। এই নামে কিন্তু তিনি ইতিহাসে পরিচিত। এবং শুধু তাই নয়, তোমরা যদি ভবিষ্যতে কোনো শিক্ষার্থী ইংরেজি সাহিত্য পড়ো, তোমরা কিন্তু ইংরেজি সাহিত্যের বিখ্যাত ব্যক্তি উইলিয়াম শেক্সপিয়ারের লেখায় কিন্তু এই এলিজাবেথিয়ান পিরিয়ড কিন্তু সেখানে আসে। যাই হোক, আমরা আমাদের মূল বিষয়ে চলে আসছি যে রানী এলিজাবেথ 1598 সাল থেকে 1603 সাল পর্যন্ত তিনি রাজত্ব করেছেন। তিনি যুক্তরাজ্য এবং ফ্রান্সের রানী ছিলেন। ইংল্যান্ডের দরিদ্র দূর করার জন্য প্রথম তিনি 1572 সালে আইন প্রণয়ন করেন। এছাড়াও 1576 এবং 1597 সালেও কিন্তু তিনি দরিদ্রদের জন্য আইন প্রণয়ন করেছিলেন। খুব স্বাভাবিকভাবে বোঝা যায় কিন্তু রানী এলিজাবেথ অত্যন্ত দরিদ্র বৎসর বা দরিদ্রদের জন্য কিছু করার একটা কিন্তু বারবার প্রচেষ্টা গ্রহণ করেছেন। রানী এলিজাবেথ প্রণীত আইনসমূহের মধ্যে যতগুলো আইন প্রণয়ন করেন, তার মধ্যে 1601 সালের দরিদ্র আইন সমাজকর্মের দৃষ্টিতে সব থেকে বিখ্যাত এবং আলোচিত। রানী এলিজাবেথ 1603 সালের 24 মার্চ মৃত্যুবরণ করেন। সুপ্রিয় শিক্ষার্থী, যেহেতু আমাদের এই ক্লাসটি সমাজকর্ম বিষয়ের ক্লাস, আমরা রানী এলিজাবেথের এইটুকুই জীবনী জেনে রাখি
তার উপাধিটুকু অথবা তার প্রিয়টুকু, কেননা আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু রানী এলিজাবেথের কথাও কিন্তু আসতে পারে বা আসাটা খুব স্বাভাবিক। আমরা এখন মূল আলোচনায় আসি যে 1601 সালের দরিদ্র আইন যেটি রানী এলিজাবেথ প্রণয়ন করলেন, এটি কেন বিখ্যাত বা এটি কি এই সম্পর্কে বলা যায় যে ইংল্যান্ডের দারিদ্র্য দূরীকরণের জন্য 1349 সাল থেকে 1597 সাল পর্যন্ত যে বিভিন্ন আইন প্রণীত হয়েছিল, সেই আইনগুলোর মধ্যে রানী এলিজাবেথের শাসনামলের শেষার্ধে পূর্ববর্তী সকল আইনকে মূল্যায়ন এবং সমন্বয় করে একটা নতুন আইন প্রণয়ন করা হয়েছিল। এই যে মূল্যায়ন এবং সমন্বয় করে একটা নতুন আইন প্রণয়ন করা হয়েছিল, এই আইনটি মূলত 1601 সালের দরিদ্র আইন নামে পরিচিত। এছাড়াও বলা হচ্ছে কি যে এটি ছিল, আমরা একটু আগে যেটা বললাম, 43তম প্রচেষ্টা। তাই এই আইনকে 43তম এলিজাবেথীয় দরিদ্র আইনও বলা হয়ে থাকে। সমাজকর্ম পেশার বিকাশে দরিদ্র আইনের ভূমিকা অপরিসীম। প্রকৃতপক্ষে এই আইনগুলি অর্থাৎ 1601 সালের দরিদ্র আইন বা তৎপরবর্তী যে আইনগুলো ছিল, এগুলো সমাজকর্ম পেশার ভিত্তি রচনা করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানেও কিন্তু তোমাদের প্রশ্নের একটা উৎস পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যে 1601 সালের দরিদ্র আইন কি আইন নামে অভিহিত বা অন্য কি আইন নামে এটিকে ডাকা হয়। তাহলে সেখানে আমরা বলতে পারি কি যে এটিকে কি বলা হয়, যে 43তম এলিজাবেথীয় দরিদ্র আইন নামে এটিকে অভিহিত করা হয়। আর এই আইনটি বা এর পরবর্তী যে আইনগুলো হয়, এই আইনগুলো মূলত সমাজকর্ম পেশার ভিত্তি রচনা করে। তাহলে আগে অর্থাৎ রানী এলিজাবেথ যে আইনগুলো প্রণয়ন করলো, তারপরে 1601 সালের দরিদ্র আইন প্রণয়নের জন্য বা প্রণয়ন করার দরকার কি পড়লো বা উদ্দেশ্যটা কি ছিল, উদ্দেশ্যগুলোকে যদি আমরা চিহ্নিত করতে চাই তাহলে এইভাবে আসে: পূর্ববর্তী আইনগুলোর ব্যর্থতা ও অসারতা দূর করা। অর্থাৎ এটি তো 43তম এলিজাবেথীয় দরিদ্র আইন। এই 43তম এলিজাবেথীয় দরিদ্র আইনের আগে যে আইনগুলো হয়েছিল, সেই আইনগুলোর ব্যর্থতা এবং অসারতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আইন কিন্তু একটি গতিশীল বিষয়। বিভিন্ন সময়, বিভিন্ন অবস্থা এবং বিভিন্ন প্রেক্ষাপটে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন আইনগুলি পরিবর্তিত হয়ে থাকে বা সংশোধিত হয়ে থাকে। তাই আমাদের আজকের আলোচনায় আমরা যে পূর্ববর্তী আইনগুলোর কথা বললাম, এই আইনগুলো যখন বারবার ব্যর্থ হচ্ছিল এবং আইনগুলো কার্যকর হচ্ছিল না, তখন একটা নতুন আইন প্রণয়ন করার দরকার পড়ল। তারপরে বলা হচ্ছে দরিদ্রদের যথাযথ সুষ্ঠু সাহায্য দানের মাধ্যমে দারিদ্রতা দূর করা। অর্থাৎ পূর্ববর্তী যে আইনগুলো ছিল, সেই আইনগুলো দরিদ্রদের সাহায্য দানের ক্ষেত্রে যথার্থ হচ্ছিল না, বা যেভাবে বা যে উদ্দেশ্য নিয়ে আইনগুলো প্রণীত হচ্ছিল বা দারিদ্র্য দূর করার যে চেষ্টা করা হচ্ছিল, সেটা ব্যর্থ হচ্ছিল। তারপরে 3 নম্বরে বলা হচ্ছে কর্মসংস্থানের সৃষ্টি করে আত্মনির্ভরশীলতা অর্জনের মাধ্যমে দারিদ্রতা অপসারণ করা। কর্মসংস্থানের মাধ্যমে আমি এক্সক্লুড চেয়ে নিচ্ছি, একটু আমাদের এখানে স্লাইডে একটু ভুল আছে, কর্মসংস্থানের জায়গায় কর্মসংস্থান হয়ে গেছে। কর্মসংস্থানের সৃষ্টি করে আত্মনির্ভরশীল করা, অর্থাৎ দারিদ্র্য দূর করা বা ভিক্ষাবৃত্তি দূর করে মানুষকে আত্মনির্ভরশীল করার মাধ্যমেই কিন্তু মূলত দারিদ্র্য দূরীকরণ সম্ভব। কোনো সাহায্য বা তাৎক্ষণিক সাহায্য অথবা বৈষয়িক সাহায্য তাৎক্ষণিকভাবে দিয়ে দারিদ্র্য দূর করা সম্ভব হয় না। সেই ধরনের সাহায্য দিলে কিন্তু তাৎক্ষণিকভাবে হয়তো কিছুটা তাদের কষ্ট বা তাদের অবস্থার পরিবর্তন না হয়ে কষ্ট লাঘব হয়, কিন্তু ভাগ্য উন্নয়ন ঘটে না। এজন্য সার্বিক, আমরা 4 নম্বরে যেটা বলছি, সার্বিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দরিদ্রদের ভাগ্য উন্নয়ন করে ইংল্যান্ডে একটি কল্যাণকর, ভারসাম্যপূর্ণ এবং স্থায়ী সামাজিক ভিত্তি স্থাপন করা। অর্থাৎ দরিদ্রদের ভাগ্য উন্নয়ন করে কল্যাণকর এবং ভারসাম্যপূর্ণ, তার সাথে সাথে আরেকটা আসছে কি,
স্থায়ী সামাজিক ভিত্তি, যাতে করে এই দারিদ্রতা ঘুরে ঘুরে কিন্তু না আসে, এই উদ্দেশ্য নিয়ে মূলত এই 1601 সালের দরিদ্র আইন এটি প্রণীত হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই প্রসঙ্গে একটা বিষয় একটু বলে রাখি বা তোমাদের একটু মনোযোগ আকর্ষণ করছি, সেটি হচ্ছে আমরা যখন ক্লাস শেষে কমেন্ট বক্সে তোমাদের মন্তব্যগুলো বা কমেন্টগুলো দেখি, তোমরা তোমার রোল লিখে তোমরা সালাম দাও। শুরুতেই কিন্তু আমি সালাম দিই, এই কথাটি আমরা পূর্বেও বলেছি যে কমেন্টে তোমরা বা মন্তব্যের ঘরে তোমরা যদি তোমাদের কোনো কিছু বোঝার অসুবিধা থাকে বা জানার অসুবিধা থাকে বা অস্পষ্টতা থাকে, এই বিষয়ে তোমরা মতামত দাও বা তোমরা মন্তব্য লিখো। শুধুমাত্র তোমরা সালাম দেওয়ার জন্য বা তোমার হাজিরা বা রোল দেওয়ার জন্য তোমরা মন্তব্য লেখার দরকার নেই। তোমরা যে বিষয়টা বুঝতে পারছো না বা কিছুটা অস্পষ্টতা আছে বা আরো বিস্তারিত আলোচনার দরকার আছে বা কোনো আলোচনাকে সংক্ষিপ্ত করার দরকার আছে, এইরকম বিষয়টি তোমরা তোমাদের মন্তব্যের কলমে নিয়ে আসলে আমাদের পরবর্তী ক্লাসটাকে আমরা আরো তোমাদের উপযোগী করে দিতে পারি। আশা করি তোমরা এই অনুরোধটি তোমরা রাখবে যে তোমরা ক্লাস সংক্রান্ত বিষয়ে তোমাদের কোথায় বুঝতে অসুবিধা বা কোথায় অস্পষ্টতা আছে সেটি উল্লেখ করলে আমাদের জন্য ভালো হয় বা ব্যক্তিগতভাবে আমার জন্য সুবিধা হয়। পরবর্তী ক্লাসে সেগুলোকে আমরা আবার পরিবর্তন করতে পারবো বা তোমাদের উপযোগী করার চেষ্টা করব। যাই হোক, আমরা মূল আলোচনায় ফিরে আসি। তাহলে 1601 সালের দরিদ্র আইনের উদ্দেশ্য আমাদের এখানে 4টি আমরা পাচ্ছি। যে পূর্ববর্তী যে আইনগুলো ছিল সেই আইনগুলোর ব্যর্থতা বা অসারতা, দরিদ্রদের সুষ্ঠু সাহায্য দানের মাধ্যমে দারিদ্রতাকে দূর করা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জন করিয়ে তাদের দারিদ্রতা নিরসন করা, সর্বোপরি দরিদ্রদের ভাগ্য উন্নয়ন করে ইংল্যান্ডের সমাজ ব্যবস্থায় একটি কল্যাণকর এবং স্থায়ী সামাজিক ভিত্তি স্থাপন করা, এই ছিল মূলত উদ্দেশ্য। এরপরে যদি আইনের বিধানগুলো আমরা দেখতে যাই, যে ওটা তো উদ্দেশ্য ছিল, এখন আইনের বিধানগুলো কি ছিল, অর্থাৎ আইনে কি কি ধারাগুলো ছিল। আমরা ধারা অনুযায়ী না, আমরা মোটামুটি ভাবে আমরা এখানে যে বিষয়টা শিখবো বা আমাদের শেখার জন্য জরুরি সেটা হচ্ছে যে আইনটা কি কি ধারাগুলো ছিল বা বিধানগুলো ছিল। আমরা যদি প্রথম থেকে খেয়াল করি যে বিধানসমূহ কি ছিল, প্রথমেই বলা হচ্ছে দরিদ্র অসহায় ব্যক্তির পরিবার বা সম্পদশালী আত্মীয় স্বজন তার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণে সক্ষম হলে তাকে সাহায্য দান না করা। সুপ্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে তোমরা যারা তোমাদের সেটের সামনে ক্লাসে আছো, এই বিষয়টিকে আমি আবার রিপিট করছি এবং বোঝানোর চেষ্টা করছি, আশা করি একটু তোমরা মনোযোগ দিবে। সেটা হলো দরিদ্র অসহায় ব্যক্তিদের পরিবার বা সম্পদশালী আত্মীয় স্বজন তার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণে সক্ষম হলে তাকে সাহায্য দান না করা। অর্থাৎ যদি কোনো দরিদ্র ব্যক্তির আত্মীয় স্বজন বা তার পরিবারের অন্য কোনো সম্পর্কীয় লোক তিনি সেই দরিদ্রদের কি করবে, ভরণ পোষণের অর্থাৎ খাওয়া পড়া ইত্যাদি যাবতীয় দায়িত্ব গ্রহণ করবেন, আর আত্মীয় স্বজনের উপরেই তাকে দায়িত্ব গ্রহণের বিষয়টা তাকে জোর দেওয়া হয় এই আইনে। যে যে যার আত্মীয় আছে, আত্মীয় তাকে ভরণ পোষণ বা তার খাবারের ব্যবস্থা বা তার দৈনন্দিন চাহিদা ইত্যাদি মেটানোর জন্য চেষ্টা করবে, তাকে রাষ্ট্রীয়ভাবে কোনো সাহায্য দেওয়া হবে না। এরপরে দ্বিতীয় যেটি বলা হচ্ছে, প্যারিস কর্তৃক দরিদ্রদের দায়িত্ব গ্রহণ করা। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদের আরেকটু দৃষ্টি আকর্ষণ করছি, যদিও এটি নাই, আমরা পরবর্তীতে এটি সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। এখানে তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে প্যারিস যে শব্দটি আনা হয়েছে, বাংলাতে পয়জফলা আকার রয় হস্যিকার তালিবেশ, ইংরেজিতে বানানটি করা হয়েছে PARISH। সাধারণত আমরা প্যারিস মানে কি ধরি, প্যারিস মানে আমরা ধরি ফ্রান্স নামক রাষ্ট্রের রাজধানী। সেই প্যারিসটি কিন্তু তালিবেশ না, সেই প্যারিসটি কিন্তু দন্তেশ, আর বানানে ইংরেজি বানানে PARIS, প্যারিস। এই প্যারিস অর্থাৎ ফ্রান্সের রাজধানী। আর আমরা এখানে যে প্যারিসটি উল্লেখ করেছি, এই প্যারিস অর্থাৎ কাউন্টি
ইংল্যান্ডে যে কাউন্টি বা স্থানীয় যে এক একটি এলাকা আছে, সেই এক একটি এলাকার আবার এক একটি ক্ষুদ্র অঞ্চল। বুঝতে পেরেছো? হয়তো আরেকটু অস্পষ্টতা আছে। খুব সহজভাবে বলি, তুমি শহর এলাকার মানুষ হও অথবা গ্রামীণ এলাকার মানুষ হও, একটা বিষয় তোমার স্থানীয় সরকার ব্যবস্থার একটা প্যাটার্ন তুমি খেয়াল করো, যে তুমি যদি কোনো সিটি কর্পোরেশন বা পৌরসভার লোক হও, পৌরসভা হওয়ার পরে বা সিটি কর্পোরেশন হওয়ার পরেও কিন্তু তার একটা নির্দিষ্ট ওয়ার্ড আছে। 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড, এরকম ওয়ার্ড আছে না? অথবা তুমি যদি ইউনিয়ন পরিষদের লোক হও কোন ইউনিয়নের অধীনে, তাহলে সেখানেও কিন্তু তোমার ওয়ার্ড আছে, 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড বা 3 নম্বর ওয়ার্ড। একটা নির্দিষ্ট এলাকার যে ওয়ার্ড, এই ওয়ার্ডটাই কিন্তু হচ্ছে এইখানে যেটি আমরা বলছি প্যারিস। ইংল্যান্ডে এটিকেই বলা হয় কিন্তু প্যারিস। প্যারিসের আরেকটি বৈশিষ্ট্য হলো যে প্যারিসে একটি গির্জা বা চার্চ থাকবে, এবং সেই চার্চ বা গির্জার যিনি প্রধান পুরোহিত বা ফাদার যিনি থাকবেন, তিনি আর কি সেই প্যারিসের সবকিছু দেখভাল বা ভালো মন্দ এগুলো তিনি দেখাশোনা করবেন। এই হচ্ছে প্যারিসের ব্যাখ্যা। আমরা পরবর্তীতে যেসব টেকনিক্যাল শব্দগুলো এখানে আমরা ব্যবহার করি, এই টেকনিক্যাল শব্দ নিয়ে আমরা একদিন একটা ক্লাস করব। আশা করি তোমরা সেদিন আরো বেশি ভালো বুঝতে পারবে। আজকে যেটি আমরা বলছি যে প্যারিস কর্তৃক দরিদ্রদের জন্মগতভাবে, প্যারিসের ব্র্যাকেটের মধ্যে একটু খেয়াল করো, জন্মগতভাবে কি হচ্ছে বাসিন্দা অথবা কমপক্ষে 3 বছর প্যারিসে বসবাসকারী হতে হবে। অর্থাৎ তুমি যদি 5 নম্বর ওয়ার্ডের লোক হয়ে থাকো বা 5 নম্বর প্যারিসের লোক হয়ে থাকো, তাহলে তুমি সেখান থেকে বা যে সেই 5 নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা বা জন্মগত বাসিন্দা, সে সাহায্য পাবে। আর কিছু লোক পাবে যারা কমপক্ষে 3 বছর, ন্যূনতম 3 বছর যারা সেই প্যারিসে বসবাস করছে তারা। অর্থাৎ হুট করে বা হঠাৎ করে এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে আমি চলে গেলাম, 3 নম্বর ওয়ার্ডে ছিলাম সেখান থেকে 13 নম্বর ওয়ার্ডে চলে গেলাম, বা 1 নম্বর ওয়ার্ডে ছিলাম সেখান থেকে 2 নম্বর ওয়ার্ডে চলে গেলাম, প্যারিস আমার দায়িত্ব গ্রহণ করবে তা কিন্তু না। তাকে হয় স্থায়ী বাসিন্দা হতে হবে, অথবা তাকে সেখানে ন্যূনতম বা কমপক্ষে 3 বছর বসবাস করতে হবে। তাহলে সে প্যারিসের স্থায়ী বাসিন্দা হিসাবে চিহ্নিত হবে এবং রাষ্ট্র তার বা প্যারিস তার দায়িত্ব গ্রহণ করবে। 3 নম্বরে বলা হচ্ছে সক্ষম এবং সম্পদশালী আত্মীয় স্বজন সম্পন্ন দরিদ্রদের ভিক্ষা নিষিদ্ধ করে দেয়া বা নিষিদ্ধ করা। যারা সক্ষম এবং সম্পদশালী আত্মীয় স্বজন যাদের আছে, তাদের জন্য রাষ্ট্র কোনো ব্যবস্থা গ্রহণ করবে না, বা রাষ্ট্রীয় কোনো তারা সাহায্য পাবে না, বা তাদেরকে টোটালি কিন্তু ভিক্ষা দেওয়া নিষিদ্ধ। তাদের ব্যবস্থাটা কে নিবে? তাদের ব্যবস্থা গ্রহণ করবে তাদের আত্মীয় স্বজন। যাদের আত্মীয় স্বজন সম্পদশালী বা যাদের আত্মীয় স্বজন সক্ষম তাদের দায়িত্ব নিতে, এইরকম আত্মীয় স্বজনের দায়িত্ব তাদেরকে নিতে হবে। প্যারিস বা রাষ্ট্র তাদের কোনো দায়িত্ব গ্রহণ করবে না। 4 নম্বর বা চতুর্থতে বলা হচ্ছে সাহায্য দানের সুবিধার্থে দরিদ্রদেরকে 3টি শ্রেণীতে ভাগ করা: সক্ষম দরিদ্র, অক্ষম দরিদ্র এবং নির্ভরশীল বালক বালিকা। এই 3 শ্রেণীর যে ভাগ করা হলো, এবং তাদের জন্য কিন্তু একই ধরনের কার্যক্রম না, ভিন্ন ভিন্ন কার্যক্রমের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করা। আমরা যদি এখানে লক্ষ্য করি যে পুনর্বাসনের ব্যবস্থা করা, অর্থাৎ যে দরিদ্রদের সাহায্য দেয়া হবে, এখন একজন সক্ষম দরিদ্র, অর্থাৎ কাজ করার সক্ষমতা আছে, ক্ষমতা আছে বা সেরকম শক্তি আছে, এরকম দরিদ্র, তাকেও যে সাহায্য দেওয়া হবে। আবার যে অক্ষম দরিদ্র, অর্থাৎ কাজ করার মতো তার ক্ষমতা বা সামর্থ্য নাই, তাকে দেওয়া হবে একই ধরনের সাহায্য। অথবা নির্ভরশীল বালক বালিকা, অর্থাৎ 18 বছরের নিচে বা আরো ছোট যারা, শিশু যারা বা কিশোর যারা, তাদেরকেও একই ধরনের সাহায্য দেওয়া হবে। এটি কিন্তু রাখা হলো না। তাদের জন্য কি করা হলো? তাদেরকে 3টি ভাগে ভাগ করা, এবং সাথে সাথে পুনর্বাসনের জন্য ভিন্ন ভিন্ন কার্যক্রম, অর্থাৎ সক্ষম দরিদ্রদের জন্য এক ধরনের কার্যক্রম, অক্ষম দরিদ্রদের জন্য এক ধরনের কার্যক্রম, এবং নির্ভরশীল বালক বালিকাদের জন্য এক ধরনের কার্যক্রম গ্রহণ করা হলো। এরপর বলা হচ্ছে আইনের বাস্তবায়ন ও প্রশাসনের দায়িত্ব পালনের জন্য ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ওভারসিয়ার নিয়োগ দেয়া।
যে এই আইনটি কতটুকু বাস্তবায়ন হচ্ছে, এবং প্রশাসনিক কাজগুলো দেখার জন্য কিন্তু স্থানীয়ভাবে সেখানে ম্যাজিস্ট্রেট কর্তৃক বা বিচারক কর্তৃক সেখানে কি হলো ওভারসিয়ার, বা আমরা এটাকে ওভারসিয়ারের সম মানে সমর্থক শব্দ আমরা বলতে পারি পরিদর্শক অথবা ইন্সপেক্টর, এইরকম লোক নিয়োগ দেয়া হলো, যারা এই দরিদ্র আইনটি বাস্তবায়ন হচ্ছে কিনা বা প্রশাসন যথাযথভাবে দায়িত্ব পালন করছে কিনা এই বিষয়টি তারা লক্ষ্য রাখবে বা তারা খেয়াল করবে, এটি তাদের উপরে দায়িত্ব দেয়া হলো। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি যে 1601 সালের দরিদ্র আইনের যে বিধানগুলো দেয়া হলো, এই বিধানে কিন্তু রাষ্ট্রীয় একটা দায়িত্ব গ্রহণ এবং রাষ্ট্র কর্তৃক নিয়োজিত অর্থাৎ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বা বিচারকের মাধ্যমে যে ওভারসিয়ার, তিনি কিন্তু রাষ্ট্রের একজন প্রতিনিধি হয়ে দরিদ্রদের জন্য, এই যে যাদের ধনী আত্মীয় স্বজন আছে অথবা প্যারিসে জন্মগ্রহণকারী কিনা বা কমপক্ষে 3 বছর আছে কিনা, অথবা বলা যায় যে সম্পদশালী এবং অক্ষম মানে কি বলা যায় সক্ষম এবং সম্পদশালী আত্মীয় স্বজন, তারা যেন ভিক্ষা বা সাহায্য না পায়, এবং এই যে ক্লাসিফিকেশন করা বা শ্রেণীবিন্যাস করা দরিদ্রদের, এটি এই সমস্ত বিষয়গুলোর দায়িত্ব দেয়া হলো ওভারসিয়ারের কাছে। তিনি এগুলিকে খেয়াল করবেন এবং এই আইনের বাস্তবায়ন করার জন্য বা আইনের বাস্তবায়ন করতে তিনি কাজ করবেন। এই ছিল মূলত 1601 সালের বিধানগুলি। এরপর এই বিধানগুলি বাস্তবায়নের জন্য আবার কিন্তু কিছু নীতিমালা নিয়ে আসা হলো। সেই নীতিগুলো কি ছিল? যেমন এই নীতির প্রথমটা বলা হচ্ছে পরিবার কর্তৃক দায়িত্ব গ্রহণ নীতি। অর্থাৎ পরিবার সেই অসহায় অথবা অক্ষম সক্ষম বা নির্ভরশীল বালক বালিকা তাদের দায়িত্ব গ্রহণ করবে। এখন যদি তোমরা বলো যে পরিবার তো অবশ্যই দায়িত্ব নিবে, এটি আবার আলাদা করে নীতির মধ্যে রাখতে হবে নাকি? সুপ্রিয় শিক্ষার্থী, একটু যদি তোমরা তোমাদের দৃষ্টিভঙ্গিটাকে প্রসারিত করো তাহলে দেখতে পাবে বর্তমান অবস্থাতে কিন্তু বা বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন দেশে, আমাদের দেশে শুধু না, আমাদের দেশে তাও ঢাকাতেও কিন্তু কিছু বৃদ্ধাশ্রম আছে। বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এরকম বৃদ্ধাশ্রম বা ওল্ড এজ হোম অথবা এই যে এখন যেগুলোকে শিশু সদন বলা হয় বা যেগুলো এতিমখানা, এইরকম কিন্তু প্রতিষ্ঠান আছে। এইরকম যে প্রতিষ্ঠান, এইরকম যারা পরিবারের বাইরে, যাদের কিন্তু দায়িত্ব গ্রহণ করার মতো লোক আছে কিন্তু দায়িত্ব নেয় না, এদের জন্যই কিন্তু বলা হচ্ছে যে পরিবার কর্তৃক দায়িত্ব গ্রহণ নীতি। অর্থাৎ যদি বৃদ্ধ মা বাবা থেকে থাকে, তুমি এই বিষয়টাকে তুমি বর্তমান সিচুয়েশনের সাথে যদি মেলাও তাহলে কিন্তু তোমার এটি মনে থাকবে। অর্থাৎ এই যে যাদেরকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি মা বাবাকে, অথবা মা বাবার সেপারেশনের কারণে সন্তানদেরকে এতিমখানা বা শিশু সদনে অথবা যেটিকে ইংরেজিতে অরফানেজ হোম বলে, এই অরফানেজ হোমে যেতে হচ্ছে বা বিভিন্ন হোমে যেতে হচ্ছে, এটি জন্যই বলা হচ্ছে যে পরিবার কর্তৃক দায়িত্ব গ্রহণ নীতি। পরিবার, একটি পরিবার সচ্ছল এবং সক্ষম হলে সে তার পরিবারের যারা এরকম অক্ষম থাকবে, বয়স্ক বা বৃদ্ধ থাকবে অথবা ছোট শিশু থাকবে, তাদের দায়িত্ব নিবে। এরপরে বলা হচ্ছে পরিবার নেই, তাহলে পরিবারের বাইরে পড়ে আসছে কি আত্মীয় কর্তৃক। অর্থাৎ যার সাথে, আত্মীয় বলতে আমরা কি বুঝি? আত্মার সম্পর্ক, তাই না? আত্মার সম্পর্ক যার সাথে, সেই হচ্ছে আত্মীয়। আত্মা থেকে কিন্তু মূলত আত্মীয় শব্দটি এসছে। এখন আত্মীয়তা বলতে আমরা যেটা বুঝি যে দুই ভাবে আত্মীয়তা হয়ে থাকে। একটা হচ্ছে রক্তের দিক দিয়ে আত্মীয়তা হয়ে থাকে, অর্থাৎ যে পরিবারে জন্মগ্রহণ করে সেই পরিবারের মা বাবা ভাই বোন ইত্যাদি ইত্যাদি, তার সাথে ওই দাদার সন্তানেরা বা সেই দাদার আগে যিনি ছিলেন, এরকম ভাবে কিন্তু আত্মীয়তা এক ধরনের হয়ে থাকে। আরেকটা আত্মীয়তা হয়ে থাকে কিভাবে? বৈবাহিক সূত্রে, অর্থাৎ বিবাহের মাধ্যমে একটা আত্মীয়তা হয়ে থাকে। এই যে আত্মীয়তার আমরা দুইটা দিক দেখছি,
এটি কিন্তু মূলত রক্তের সাথে সম্পর্কিত আত্মীয়দের কথা বোঝানো হয়েছে, যে এই রকম আত্মীয়রা কি করবে, তাদের দায়িত্ব গ্রহণ করবে বা তাদেরকে দায়িত্ব গ্রহণ করতে হবে। আমরা কিন্তু পূর্ববর্তী স্লাইডে আমাদের এই বিধানটি আমরা দেখেছি যে পরিবার বা সম্পদশালী আত্মীয় স্বজন, যার পরিবার বা এরকম সম্পদশালী আত্মীয় স্বজন আছে, তারাই দায়িত্ব গ্রহণ করবে। এখানে নীতির মধ্যে কিন্তু আলাদা করে আইডেন্টিফাই করে দিচ্ছে যে আত্মীয় কর্তৃক দায়িত্ব গ্রহণ নীতি। আত্মীয়কেও সেই অসহায় বা দুস্থ মানুষের বা গরিব মানুষের দায়িত্ব নিতে হবে। এরপরে আসছে সরকারের দায়িত্ব গ্রহণ নীতি। সরকার এই যে ওভারসিয়ারদের মাধ্যমে প্যারিসে বসবাসকারীদের জন্য দায়িত্ব গ্রহণ করবে এবং বিশেষ করে যারা অক্ষম, দরিদ্র এবং নির্ভরশীল বালক বালিকা, তাদের জন্য এই ব্যবস্থা গ্রহণটা করবে। এরপর আসছে আরেকটি নীতি, কি আসলো, সমাজ কর্তৃক দায়িত্ব গ্রহণ নীতি। সমাজ কর্তৃক দায়িত্ব নীতি বিশেষ করে আমাদের শিক্ষার্থীদের মধ্যে, তোমরা যারা গ্রামীণ এলাকায় বসবাস করো বা এখনো কিছু কিছু গ্রামে কিন্তু এই ব্যবস্থাটি আছে, অর্থাৎ একটি কমিউনিটি বা একটি সমাজের ব্যবস্থা আছে। যে সমাজ বলতে কি বোঝায়, যে সম মনোভাবাপন্ন কিছু মানুষ যাদের সাথে পারস্পরিকভাবে রক্তের সম্পর্ক অথবা পাতানো আত্মীয়, অর্থাৎ আমার বাড়ির পাশে বাড়ির একজন প্রতিবেশী বা তার পাশে যে একজন প্রতিবেশী, তাকে আমি এই যে আঙ্কেল বা চাচা বলছি বা খালু বলছি, ফুফা বলছি বা মামা বলছি, এই যে একটা সম্পর্কের যে বিষয়টা, এই সম্পর্ক দিয়ে কিন্তু গ্রামীণ এলাকায় এখনো আমাদের দেশে অনেক জায়গায় সমাজ ব্যবস্থা আছে। এইরকম সমাজ থাকলে সেই সমাজ কিন্তু তার দায়িত্বটা গ্রহণ করবে। অর্থাৎ পরিবার নিল, আত্মীয় নিল, পরিবারও নাই, আত্মীয় স্বজনও নাই, তাহলে সমাজ তার ব্যবস্থাটি নিবে। এরপরে সমাজ যখন না নিচ্ছে তখন রাষ্ট্রীয় নিচ্ছে। আরেকটা নীতি আনা হলো, সেই নীতিটা হলো কি, দরিদ্রদের শ্রেণী বিভাগ নীতি। কি দরিদ্রদের শ্রেণী বিভাগ? হয়েছে আমরা পূর্বের আমাদের স্লাইডে বলেছিলাম যে দরিদ্রদের সুবিধার জন্য সক্ষম, অক্ষম এবং নির্ভরশীল বালক বালিকা, এই যে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হলো, সেটি বলা হচ্ছে দরিদ্রদের কি করা, শ্রেণী বিভাগ করা। এই শ্রেণী বিভাগ করার উদ্দেশ্য তো আমরা আগে বলেছি, যে যাতে করে সবারই জন্য বা সকলের জন্য একই ধরনের ব্যবস্থা না গ্রহণ করা হয়, যার জন্য যে যে স্ট্যান্ডার্ড বা যে মানের, যে অক্ষম দরিদ্র তার জন্য সেরকম, যে সক্ষম দরিদ্র তার জন্য এক ধরনের সাহায্য, যে নির্ভরশীল বালক বালিকা তাদের জন্য এক ধরনের সাহায্য। এই হচ্ছে এই 1601 সালের দরিদ্র আইনের সাহায্য দানের নীতি, যে কিভাবে সাহায্য করা হবে। এখন এই তো আমাদের কি গেল, বিধান গেল। আমরা প্রথমে কি করলাম, উদ্দেশ্য, তারপরে আমরা করেছি বিধান, তারপরে আমরা বলছি নীতি। এখন হচ্ছে বাস্তবায়ন প্রক্রিয়া, অর্থাৎ এই আইনটিকে কিভাবে বাস্তবায়ন করা হবে বা কেমন করে বাস্তবায়ন করলে এটি ভালো হবে। বাস্তবায়ন প্রক্রিয়াতে কি বলা হচ্ছে, বাস্তবায়ন প্রক্রিয়াতে আমরা তিনটি দিক এনেছি, প্রশাসনিক ব্যবস্থা, তারপরে হচ্ছে কাঠামোগত ব্যবস্থা এবং আয় ব্যয়ের একটা মানে ব্যবস্থা। তাহলে আমরা শুরু করি প্রথম থেকে, যে প্রশাসনিক ব্যবস্থা বা প্রশাসনিক ভাবে কি ব্যবস্থা গ্রহণ করা হলো। প্রশাসনিক ভাবে যে ব্যবস্থা গ্রহণ করা হলো, বলা হচ্ছে কি যে 1601 সালের দরিদ্র আইনের বাস্তবায়নের সকল দায়িত্ব ছিল ওভারসিয়ারের উপর, এবং প্রতিটি প্যারিসে ম্যাজিস্ট্রেট বা বিচারক ওভারসিয়ার নিয়োগ দিতেন, এবং আইন বাস্তবায়নে ওভারসিয়ারের কাজগুলো ছিল কি, দরিদ্র সাহায্যার্থীদের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করা। সুপ্রিয় শিক্ষার্থী, এটা তোমরা জানো যে যে কোনো কিছু করতে হলে, বা তোমরাও অনেকে বা তোমরা নিজেরাও না হলে তোমাদের অনেক সহপাঠী যখন স্কুলে পড়েছো, স্কুলে পড়ার সময় কিন্তু তুমি হাফ ফ্রি বা ফুল ফ্রি হওয়ার জন্য অথবা দরিদ্র তহবিল থেকে সাহায্য নেওয়ার জন্য একটা দরখাস্ত করেছো না? অর্থাৎ আমাকে কোনো কিছু করতে হলে কিন্তু আমাকে কি করতে হবে, একটা আবেদন করতে হবে। তাহলে এই ওভারসিয়ারদের কাজ ছিল দরিদ্রদের কাছ থেকে সেই আবেদন সংগ্রহ করা। অর্থাৎ ধরে নাও যে আমি সেই একজন দরিদ্র ব্যক্তি, আমি কোনো একটি প্যারিসে বসবাস করি, সেই প্যারিসে আমার যেহেতু অসহায় অবস্থা, এই জন্য আমি কি করব, ওভারসিয়ার বরাবর একটি আমি দরখাস্ত লিখব। হ্যাঁ, টু দ্য ওভারসিয়ার
প্যারিস নাম্বার 1, তাই তো? তারপরে ইংল্যান্ডের যে কোনো একটি শহরের নাম আমরা দিয়ে দিলাম, হতে পারে ম্যানচেস্টার শহর, হতে পারে ব্রিস্টল শহর, এই যে কোনো একটি শহর এবং ইংল্যান্ড। তারপরে আমি যেভাবে দরখাস্তের নিয়ম আর কি বিষয় দিলাম যে সাহায্যের আবেদন, ডিটেলস লিখলাম, বা সেখানে আমার যে সকল কাগজপত্র সংযুক্ত করে এরকম একটি আমি আবেদন দিলাম। সহজ কথায় তোমরা স্কুলে যে আবেদনটি দিয়েছো বা তোমাদের কোনো বন্ধু সহপাঠীরা দিয়েছে সেরকমই একটি আবেদন, এটি ওভারশিয়ারের কাজ ছিল, এটি সংগ্রহ করা। এরপরে কি হয়েছে, আবেদনকারীদের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে ওভারশিয়ার কি করবেন, তথ্য সংগ্রহ করবেন। ক্ষয়ে আমরা যেটা বলছি, এটা তো খুব স্বাভাবিক যে কেউ দরখাস্ত করলো আর তাকে দরখাস্ত তার সাহায্য গ্র্যান্ট করা হলো তা কিন্তু না। সেজন্য কি করা হলো, সেজন্য করা হলো কি যে তার তথ্য সংগ্রহ করা। অনেক ক্ষেত্রে অনেক সময় কিন্তু তোমরা যারা সেই স্কুলের সাহায্যের আবেদন করেছো, তোমাদের কিন্তু তথ্য সংগ্রহ বা অন্তত স্যারদের সামনে একটা কি বলা যায় ভাইবার মতো একটা সাক্ষাৎকার দিতে হয়েছে। জিজ্ঞেস করেছে যে তোমার বাড়িতে তোমরা কয় ভাই বোন, অথবা বাবা কি করেন, আর সংসারের অন্য কোনো আয়ের উৎস আছে কিনা, জমি জায়গা আছে কিনা, এরকম জিজ্ঞেস করেছে না? তাহলে সেরকমই কিন্তু এই তথ্য সংগ্রহ করা বা তার বিস্তারিত তথ্য নেওয়া, এটি দায়িত্ব ছিল ওভারশিয়ারের। এরপরে হচ্ছে সাহায্যের প্রকৃতি ও ধরন নির্ধারণ করা। প্রকৃতি ও ধরন নির্ধারণ করা, কি ধরনের সাহায্য দেওয়া হবে, কেমন সাহায্য দেওয়া হবে। তাহলে কি প্রকৃতি এবং নির্ধারণ করা, ওই যে আমরা বললাম দরিদ্রদের 3টা শ্রেণীতে ভাগ করা, অক্ষম দরিদ্র, দুঃখিত, সক্ষম দরিদ্র, অক্ষম দরিদ্র এবং নির্ভরশীল বালক বালিকা। এইভাবে তার সে কোনটির উপযোগী বা কোনটির উপযুক্ত হবে এটি নির্ধারণ করা, এটি একটি ব্যাপার। এরপরে বলা হচ্ছে সাহায্যার্থীদের বাছাই এবং উপযুক্ত স্থানে প্রেরণ করা। অর্থাৎ আমি যতগুলি আবেদন পেয়েছিলাম এর মধ্যে কিছু ক্যাটাগরি করা হলো। কি ক্যাটাগরি করা হলো? ক্যাটাগরি করা হলো কি, যে আবেদন পত্রের আমরা ধরেই নিলাম যে আমাদের এখানে 50টি আবেদন এসছে, বা সেই ব্রিস্টল শহরের 3 নম্বর প্যারিসে 50টি আবেদন গেছে। সেই 50টি আবেদনের মধ্যে 15টি আবেদন হলো সক্ষম দরিদ্র, অর্থাৎ তাদের কাজ করার মতো সক্ষমতা আছে, তাদের শারীরিক শক্তি আছে, বয়স এত বেশি হয়ে যায়নি, বা কোনো রোগ ব্যাধি বা অসুস্থতা নাই, এরকম সক্ষম দরিদ্র পাওয়া গেল 50টির মধ্যে 15টি। এরপরে দেখা গেল যে অক্ষম দরিদ্র আবার সেখানে কিছু আছে। অক্ষম দরিদ্র আছে সেখানে 10 জন, যাদের বয়স হয়ে গেছে, কাজ করার মতো শক্তি বা সামর্থ্য এগুলি কোনোটিই নাই, বা তারা একেবারে মানে কি বলা যায় জীবন সায়ান্নে শুধু উপস্থিত হয় না, চলাফেরারও ক্ষমতা নাই, এইরকম অবস্থার মধ্যে তারা পড়ে গেছে। এরকম আছে 10 জন। তাহলে আমাদের 50 জন থেকে আমাদের আসলো 15 জন এবং 10 জন। এখন দেখা যাচ্ছে 50টি দরখাস্তের মধ্যে আবার 25টি দরখাস্ত হলো তারা নির্ভরশীল বালক বালিকা বা এতিম, অন্যের উপরে নির্ভরশীল। এখানে কিন্তু বাবা মায়ের সন্তানরা শুধু না, কেননা যদি তাদের মা বাবা থাকতো বা তাদের কোনো আত্মীয় স্বজন, বড়লোক আত্মীয় স্বজন থাকতো বা সম্পদশালী আত্মীয় স্বজন থাকতো, তাকে তো সেই পরিবারকে দায়িত্ব নিতে হতো অথবা আত্মীয় স্বজনকে দায়িত্ব নিতে হতো। যে একবারে মা বাবা নাই, অসহায় এতিম যাদেরকে আমরা বলি, এইরকম যারা, যেখানে এখানে আমরা বলছি তাদেরকে কি নির্ভরশীল বালক বালিকা। এই নির্ভরশীল বালক বালিকা এরকম আছে 25 জন। তাহলে তাদেরকে কোথায় পাঠানো হবে বা কিভাবে তাদেরকে সাহায্য দেওয়া হবে, এই রকম কাজ করা, এটি ওভারশিয়ারের কাজ ছিল, যে সাহায্যের প্রকৃতি এবং সাহায্যের ধরন নির্ধারণ করা। এরপর বলা হচ্ছে সাহায্যার্থী বাছাই এবং উপযুক্ত স্থানে প্রেরণ করা। আগে তো বাছাই করা হলো, বাছাই করার পর তাকে প্রেরণ করা। আমরা দেখবো যে তাদেরকে কোথায় প্রেরণ করা হয়, ওটা আমরা মাথার মধ্যে রাখি, আমরা পরে এই জায়গাটা খুঁজে বের করব। এরপর বলা হচ্ছে বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে সব থেকে শেষে আমরা বলছি যে দরিদ্রদের জন্য
প্রয়োজনীয় অর্থ সরবরাহ করা। এই যে যেহেতু দায়িত্বটা নিচ্ছে সরকার বা রাষ্ট্র, অথবা আমরা বলতে পারি যে প্যারিস, এই প্যারিস যেহেতু দায়িত্ব নিচ্ছে, এই জন্য দরিদ্রদের জন্য কিন্তু অর্থ সরবরাহেরও একটা দায়িত্ব ওভারশেয়ারের উপরে এসে পড়ছে। এটিও তাকে করতে হবে। শুধু সেটা না, অর্থ যেমন তাকে আয় করতে হবে প্যারিস থেকে, সেরকম আবার দরিদ্রদের জন্য ব্যয় করতে হবে। এই প্রয়োজনীয় অর্থ সংগ্রহ এবং সরবরাহ করা, এইটি ওভারশেয়ারের প্রশাসনিক দায়িত্বের মধ্যে চলে যাচ্ছে। তাহলে এখানে আমরা কয়টা জিনিস পাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী? আবার একটু তোমরা মনোযোগ নিয়ে আসো। সেটি হচ্ছে যে দরিদ্রদের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করা, আবেদনপত্র সংগ্রহ করে সেগুলোকে যাচাই বাছাই করা বা তথ্য সংগ্রহ করা, তারপরে তারা কোন ক্যাটাগরিতে যাবে বা কি ধরনের তারা সাহায্য পাবে সেটি নির্ধারণ করা, তারপরে তাদেরকে বাছাই করে উপযুক্ত জায়গায় প্রেরণ করা, আর এই কাজগুলো করার জন্য অর্থ সংগ্রহ এবং অর্থ সরবরাহ করা বা দেয়া, এই ছিল ওভারশেয়ারদের প্রশাসনিক কাজ। এরপর কাঠামোগত কিছু ব্যবস্থা ছিল। কাঠামোগত ব্যবস্থা অর্থাৎ আমরা ওই যে কি করলাম, প্রকৃতি নির্ণয় করলাম, তাই না? প্রকৃতি নির্ণয় করে আমাদের কি এসছে, যে সেখানে আমরা সক্ষম দরিদ্র পেয়েছি, অক্ষম দরিদ্র পেয়েছি এবং নির্ভরশীল বালক বালিকা পেয়েছি। এই সক্ষম দরিদ্রদের জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করা হলো। সেই ব্যবস্থাটাকে আমরা কাঠামোগত ব্যবস্থার মধ্যে নিয়ে এসেছি। সেই কাঠামোগত ব্যবস্থার মধ্যে কি আছে? পরিত্যক্ত ও পুরাতন ভবনগুলোকে শ্রমাগার বা ওয়ার্ক হাউস এবং দরিদ্রাগার বা আর্মস হাউস হিসাবে ব্যবহার করা হবে, সেটি নির্ধারণের কাজ এই ওভারশেয়ারে ছিল বা প্যারিস কর্তৃক এটি কিন্তু হতো। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি অক্ষম দরিদ্র এবং সক্ষম দরিদ্রদের জন্য যে ব্যবস্থা নেওয়া হবে সেই জিনিসটি কিন্তু এখানে এসছে। অর্থাৎ যে সকল ঘর বাড়িগুলো, এই যে তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবে এখানে ইংল্যান্ডের একটি পুরনো বাড়ি আছে, এটি কিন্তু হচ্ছে আর্মস হাউস। আর এইখানে এই যে এই ব্যক্তিটি কিন্তু অনেকটা কার্টুন চরিত্রের মতো আমাদের কাছে দেখাচ্ছে, এই ব্যক্তিটি কিন্তু ওভারশেয়ার। আর এই যে যারা বসে আছে তারা কিন্তু কাজ করা ওভারশেয়ারের নির্দেশনার অপেক্ষা আছে, যে ওভারশেয়ার নির্দেশনা দিবে এবং সেখানে কাজ করা হবে। তবে সেগুলি কি ছিল? পরিত্যক্ত এবং পুরানো ভবন, এবং অনেকটা কিন্তু এগুলো প্রায় জেলখানার মতো বা জেলখানা থেকেও খুব খারাপ অবস্থা। এই ওয়ার্ক হাউস গুলোতে যারা থাকতো তাদের প্রতি অমানবিক আচরণ এবং তাদেরকে প্রচুর কাজ করতে হতো। আর সাধারণত দেখা যায় যে অলস বা কি বলা যায়, মানে যারা একটু আলসেমি পছন্দ করে, এইরকম লোকই তো অন্যের কাছ থেকে ভিক্ষা বা সাহায্য নিয়ে বেঁচে থাকতে চায়। তাদের কিন্তু এইরকম জায়গাগুলোতে এসে কাজ করার জন্য খুব কষ্ট হয়ে যেত, বা তাদের ওইখানে যারা আবার এই ওভারশেয়ার বা ওভারশেয়ার কর্তৃক নিযুক্ত অন্য যারা ছিল, তারা কিন্তু তাদেরকে খুব মানে স্ট্রিক্ট ভাবে বা কড়া শাসনের মধ্যে রাখতো এবং তাদের প্রতি অমানবিক আচরণও কিন্তু অনেক সময় করা হতো এই ওয়ার্ক হাউস গুলোতে, এবং ভারী ভারী কাজ করানো হতো। আর আর্মস হাউস যেটা বা দরিদ্রাগার বলা হচ্ছে, দরিদ্রদের জন্য থাকার যে জায়গা, সেই আর্মস হাউস, এখানে যারা অক্ষম দরিদ্র অর্থাৎ বৃদ্ধ, কাজ করতে পারে না, অনেকটা কিন্তু আমাদের এই বৃদ্ধাশ্রমের মতো, যে সেখানে তারা থাকবে সরকারি টাকায় বা সেই রাষ্ট্রের টাকায় বা প্যারিসের টাকায় বা ওভারশেয়ার যে টাকা সরবরাহ করবে সেখানকার টাকা পয়সায় বা ইয়েতে তারা চলবে, জাস্ট শুধুমাত্র সেখানে তাদের অবস্থান করা এবং জীবন ধারণ করা। রাস্তাঘাটে তারা ভিক্ষা করে বেড়াবে বা এ করে বেড়াবে এরকম কিন্তু না। এটি হচ্ছে অক্ষম দরিদ্রদের জন্য যে জায়গা, সেটি হচ্ছে আর্মস হাউস বা দরিদ্রাগার। আর যারা সক্ষম দরিদ্র তাদের জন্য ওয়ার্ক হাউস বা শ্রমাগার, যেখানে গিয়ে শ্রম দিতে হবে। এই অবকাঠামোগত একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। আর তারপরে বলা হচ্ছে কি, যে আয় ব্যয়ের একটা দিক ছিল। অর্থাৎ আমরা যদি দেখি যে এই আইন বাস্তবায়ন করার জন্য একটা প্রশাসনিক ব্যবস্থা, আর প্রশাসনিক ব্যবস্থার পরে চলে আসছে কি অবকাঠামোগত ব্যবস্থা, আর তারপর হচ্ছে আয় ব্যয়। অর্থাৎ ওভারশেয়ার কিভাবে তিনি তার সেই এলাকার দরিদ্রদের
আয় ব্যয় জন্য টাকা পয়সা আয় করবেন এবং সেটি ব্যয় করবেন। আয় ব্যয়ের ব্যাপারটা হচ্ছে দরিদ্রদের সাহায্যদানের অর্থের মূল উৎস ছিল দরিদ্র কর। অর্থাৎ ইংল্যান্ডে যারা ধনী বা সম্পদশালী ছিলেন এবং যারা কোনো দরিদ্রদের, যাদের কোনো আত্মীয় স্বজন দরিদ্র ছিল না, বা যারা এই যে নির্ভরশীল বালক বালিকা তাদের দেখাশোনা করতো না, এই রকম ক্ষেত্রে কিন্তু সেই দরিদ্রদের জন্য কি ছিল, তাদেরকে দিতে হতো দরিদ্র কর। আমরা এখন যেমন রাষ্ট্রীয় কাজে যে কর দিয়ে থাকি, এইরকমই আলাদা করে শুধুমাত্র সম্পদশালী বা ধনী ব্যক্তিদের দরিদ্র কর দিতে হতো, যারা কোনো আত্মীয়র দায়িত্ব গ্রহণ করতো না, বা যাদের কাছে কোনো নির্ভরশীল বালক বালিকা দত্তক থাকতো না, এইরকম মানে সম্পদশালী লোকদের কাছ থেকে দরিদ্র কর নেওয়া হতো। আবার অনেক বেশি সম্পদশালী ব্যক্তিও ছিলেন যাদের কাছ থেকে কিন্তু দরিদ্র করটি এরকম দায়িত্ব গ্রহণ করলেও অনেকে কিন্তু স্বেচ্ছা প্রণোদিত ভাবে, যেটি আমাদের পরে আছে, তারা কিন্তু এই সাহায্যগুলো করতো বা সেখান থেকে অর্থ সংগ্রহ করা হতো। তবে মূল পয়েন্টটা হচ্ছে দরিদ্র কর নেয়া। এরপর বলা হচ্ছে ব্যক্তিগত দান, যেটি আমরা যে আগে বললাম যে অনেকে ব্যক্তিগতভাবে কিন্তু এরকম প্রতিষ্ঠানগুলোতে বা প্যারিসে এই ওভারসিয়ারের কাছে দান করতেন। বেসরকারি সাহায্য, দানকৃত সম্পত্তির আয় এবং আইন ভঙ্গের জরিমানা। তাহলে কি কি আসছে? ব্যক্তিগত দান, অনেকে স্বেচ্ছা প্রণোদিত ভাবে যে দানগুলো করত, এই দান। তারপরে ছিল যে বেসরকারি ভাবে কিছু সাহায্য আসতো, অথবা হয়তো কোনো একটি কিছু দান করে গেছে কোনো এখন অনেক কিছু, যেরকম অনেক ব্যক্তিবর্গ মানে ধনাঢ্য ব্যক্তিবর্গ বা ধনী ব্যক্তিবর্গ তাদের সম্পত্তি ওয়াক করে যায়। মুসলিম সম্প্রদায়ের হলে তিনি করেন ওয়াক, আর হিন্দু সম্প্রদায়ের হলে তিনি করেন দেবোত্তরে তিনি দান করেন। এই যে ওয়াক করা বা এরকম দান করে দেওয়া যে জায়গা, এই দান করে দেওয়া সম্পত্তি থেকে যে আয় হতো সেটি প্যারিসের জন্য ব্যয় করা হতো, বা এটি একটি আয়ের উৎস ছিল। তারপরে ছিল যারা আইন ভঙ্গ করত, এই আইন ভঙ্গে জরিমানা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখন জানো যে এই যে কোভিড সময়কালীন সময়ে এখন কিন্তু মাস্ক ব্যবহার না করলে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন এলাকায়, বিভিন্ন শহরে বা বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে যে অর্থ সংগ্রহ করা হচ্ছে, এইরকমই কিন্তু ওই আইন ভঙ্গের জরিমানা, এই ব্যবস্থাটা কিন্তু তখনও ছিল। এই আইন ভঙ্গের জরিমানা এটাও কিন্তু একটা অর্থের উৎস হিসেবে কাজ করত। এই আদায়কৃত কর এবং যাবতীয় হিসাব বা অর্থ এটি সংরক্ষণ করা এবং সাহায্য বিতরণের কাজে সার্বিক সহায়তা করার কাজ ছিল বা দায়িত্ব ছিল কিন্তু ওভারসিয়ারদের। এই ওভারসিয়াররা টোটাল এই কাজগুলো কিন্তু করতেন, অর্থাৎ অর্থ সংগ্রহ করা এবং সেটিকে যথাযথভাবে বিতরণ করা বা সেই সেক্টর অনুযায়ী বিতরণ করা, এটি ওভারসিয়ারদের কাজ ছিল। তাহলে এই আমাদের আজকের 1601 সালের দরিদ্র আইনের আলোচনা। যেহেতু এটি একটি মাইল ফলক এবং একটি বড় বিষয়, এই জন্য সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই 1601 সালের দরিদ্র আইনের উপরে কিন্তু আমাদের আগামী যে ক্লাসটি আছে সেখানেও কিন্তু এই ধারাবাহিক আলোচনায় আমাদের আসবে। সেখানে আমরা এই দরিদ্র আইনের সমালোচনা এবং দরিদ্র আইনের ভালো দিক এবং পরে কি হলো, এই বিষয়গুলো আমরা নিয়ে আসব। তাহলে আজকের আলোচনা যদি আমরা দেখি যে পরপর আমাদের যে বিষয়গুলো এসছে, বাস্তবায়ন প্রক্রিয়া, তারপরে সাহায্য দানের এই আইনের নীতি, এই আইনের বিধান, এবং সর্বপ্রথম আমরা বলেছিলাম আইনের উদ্দেশ্য, তারপরে আইনের বিধান, তারপরে আমরা বলেছি এই আইনের নীতি, তারপরে আমরা আজকে আলোচনা করলাম যে আইনের বাস্তবায়ন প্রক্রিয়া। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যেহেতু আগামী ক্লাসে আরো বিস্তারিত এই দরিদ্র আইনের ভালো দিক, মন্দ দিক, বৈশিষ্ট্য, এই বিষয়গুলো আলোচনা করব। এই আজকের আলোচনা শেষে আমরা যেটা বলতে পারি যে ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ বলছি, তোমাদের আরেকটু মনে করিয়ে দিই, বর্তমানে কিন্তু ইংল্যান্ডে যিনি রানী আছেন, এই ভদ্রমহিলা, ইনিও কিন্তু এলিজাবেথ, এবং ইনি হলেন কিন্তু রানী দ্বিতীয় এলিজাবেথ। আর প্রথম এলিজাবেথ
যার কথা আমরা এতক্ষণ আলোচনা করলাম এবং যিনি 1603 সালে মারা গেছেন, এবং তার এত বছর পরে এসে 1600 তো পুরো গেছে, 1700 সাল গেছে, 1800 সাল গেছে, 1900 সালের মানে সে শেষ করে কিন্তু 20 সালেও কিন্তু রানী দ্বিতীয় এলিজাবেথ কিন্তু শাসন ক্ষমতায় আছে। কিন্তু আমরা পড়ছি 1601 সালের দরিদ্র আইন, যেটি প্রথম এলিজাবেথ কর্তৃক প্রবর্তিত। যে রানী এলিজাবেথ যে আইনটি করেছিল সেটি হচ্ছে অসহায় দুস্থ এইরকম মানুষের সাহায্য করার জন্য এবং এই সমস্যার সমাধান করার জন্য, এবং ভিক্ষাবৃত্তি, বেকারত্ব এগুলো দূর করে একটা রাষ্ট্রীয় দায়িত্বে বা রাষ্ট্রীয় আইনের কাঠামোর মধ্যে এনে দরিদ্রদেরকে সাহায্য করা। আমরা আগামী ক্লাসে দেখব যে এই আইন যে করা হয়েছিল, এই আইনটি যেটাকে আমরা বলছি যে সমাজকর্ম শিক্ষার ক্ষেত্রে একটা মাইল ফলক। তোমরা যদি ভবিষ্যতে কেউ সমাজকর্ম বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্থাৎ অনার্স মাস্টার্স পড়ো, এমনকি ডিগ্রি পাস কোর্স যাদেরকে আমরা বলি, তারাও কিন্তু এই 1601 সালের দরিদ্র আইন তাদেরকে পড়তে হয়। তাইলে এই মাইল ফলকের এই আইনটি আমরা এক ক্লাসে না, আগামী ক্লাসে আমরা এর আরো বিস্তারিত জেনে রাখবো। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম।